মুক্তিযোদ্ধা শুধু নয়, বিএনপির যে নেতা কর্মী আছে, ধরেন রুমিনের ঘটনা যেটা ঘটছে, ওখানে এনসিপির লোক হারিয়ে গেছে। খেয়াল করেন, ধরে নিলাম বিএনপির দুই গ্রুপের ভিতরে এই ধরাধরি, তাহলে যিনি আহত হলেন রুমিন, তার কন্ট্রিবিউশন বেশি, এ ব্যাপারে কথা বলা উচিত ছিল। ফজলুর রহমান, এ ব্যাপারে কথা বলা উচিত ছিল। তাকে শোকজ করে আবার 3 মাসের জন্য স্থগিত করলো, তার পদ স্থগিত করলো। তাহলে মুক্তিযোদ্ধারা কি বিএনপি করবে না? সব জামাতে ইসলামে জয়েন করবে। তাহলে ফজলুর রহমানকে বলবো যে আপনি জামাতে জয়েন করেন, আপনার নেতৃত্বে, উনি তো কমান্ডার ছিল, আপনার নেতৃত্বে আমরা সব জামাতে জয়েন করি মুক্তিযোদ্ধা। অসুবিধা কি? বিএনপি থাক, বিএনপি তো মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিচ্ছে না, ফজলুর রহমানকে শোকজ করবে কেন? বিএনপি কাকে আশ্রয় দিচ্ছে তা জানি না। এখন তো দেখা যাচ্ছে কেন আমরা দেখছি যে বিএনপিতে অন্তর্কোন্দল তীব্র আকার ধারণ করেছে। সামনের দিনে বিএনপি নিজের ঘর সামলানোই সবচেয়ে বেশি কঠিন হয়ে যাচ্ছে। অন্তর্কোন্দল তো বিএনপির টপে নাই, অন্তর্কোন্দল তো নাই উপরে। বিএনপির ভিতরে যেটা হয়েছে, আগে বিএনপি যেটা ছিল, জামাত যখন 20 দলে, আপনি বলছেন অন্তর্কোন্দল নেই, কিন্তু পরিসংখ্যান কিন্তু বলছে যে গত 1 বছর অন্তর্কোন্দলে শতাধিক মানুষ নিহত এটা হলো হয়েছে। তৃণমূলে, ওটা তৃণমূলে। বিএনপির টপে কোনো অন্তর্দল নাই, ওখানে ঠিকই নিয়ন্ত্রণ আছে, কিন্তু গ্রামে নাই, মানে তৃণমূলে নাই। পল্টন অফিস, কিন্তু গুলশান অফিস এবং বলেন, আমার বক্তব্য হচ্ছে যে বিএনপি যখন 20 দলে ছিল, আমরা তো কথা বলেছি, বিএনপির ভিতরে জামাত সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলা যেত না। মনে হচ্ছে এটা জামাতেরই উপদেষ্টা পরিষদ। এখন তো বিএনপির পক্ষ থেকে জামাত হচ্ছে মূল রাইভেল। তো জামাতের দুর্বলতা, বিএনপি তো বলে যে বিএনপি চাঁদাবাজি করে, একদম ঘরের থেকে থালা, ফকিরের থালা পর্যন্ত চাঁদাবাজি করে বিএনপি। উত্তর দিবে না বিএনপি? বিএনপির নিজস্ব কারণে তো উত্তর দিতে হবে। এখন বিএনপির নেতা কর্মী যারা যদি বিএনপি যদি শেল্টার না দেয়, কে দিবে বলেন? কে দিবে? তাহলে বিএনপি সমর্থন রিস্ক দিয়ে করবে কেন? এই জন্য আমি বলছি যে বিএনপি মুক্তিযোদ্ধার দল। মুক্তিযোদ্ধারা যতই বলেন, এখনো মুক্তিযোদ্ধারা প্রাইড এখনো আছে বাংলাদেশে। এখনো 1 লক্ষ জেনুইন মুক্তিযোদ্ধা, এখন যা আছে 2.25 লাখের মতো, এর ভিতরে ভুয়া বেশি। হ্যাঁ, তো জেনুইন মুক্তিযোদ্ধা এখনো 1.25 লাখ। আজিজ, আমার একটা কথা মনে পড়ে গেছে, একটা কথা খুব জরুরি মনে পড়ে গেছে ওনার এই কথার প্রেক্ষাপটে। আপনি দেখেন, উনি যেটা বললেন যে বিএনপির উপদেষ্টা কমিটিতে বা যে কোনো কমিটিতে জামাতের বিরুদ্ধে কথা বলে সেখানে কথা বলা যাইতো না। ভাবসাব দেখে মনে হতো এটা জামাতের পার্টি। এই তো আমার হঠাৎ করে মনে পড়লো, আজকে আমার সাথে কথা হলে খুব বিখ্যাত একজন মানুষের, ডক্টর এনামুল হক, আইজি ছিলেন 1991। ওই আমিনুল ইসলাম ছিল না, ব্যারিস্টার আমিনুল ইসলাম, ওনার ছোট ভাই, বড় ভাই বা ছোট ভাই, আর সার্জেন্ট জহুরুল হকের ছোট ভাই। তো বিএনপির 91 শুনিয়ে আমার বললেন যে ভাই, আমি বললাম যে আপনার চাকরি গেল কেন? 91 সালে চাকরি গেল কেন? বলে যে ভাই, আমি আপনাকে একটা কথা বলি, ওই 1991 সালে আমি চট্টগ্রামে গেছিলাম, তারপরে শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন, আর ওখানে একজন সচিব ছিলেন, জামাতপন্থী একজন সচিব ছিলেন। তখন এই রোহিঙ্গারা ওখানে মাত্র 1700 রোহিঙ্গা ছিল। তা আমি বললাম কি যে এই রোহিঙ্গাদেরকে আমরা এখান থেকে পুশব্যাক করে পাঠিয়ে দিই, মাত্র 1700 রোহিঙ্গা পুশব্যাক করে দিই। আমি এই কথাটা কেন বললাম? আমার এই অপরাধ যে আমি এই রোহিঙ্গা 1700 রোহিঙ্গা ছিল 1991-এ, ডক্টর এনামুল হক আজকে আমার সাথে টেলিফোনে বলেছেন, এই কথাটা বলার অপরাধে সঙ্গে সঙ্গে সেই সচিব মন্ত্রীকে, মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে কনভিন্স করছে বেগম জিয়াকে, বিএনপির হাইকমান্ড ইমিডিয়েটলি তাকে সেখান থেকে বের করে দিল, একজন এই ডক্টর এনামুল হকের মতো বাংলাদেশের একজন কিংবদন্তির পুলিশ কর্মকর্তাকে। এটা ছিল জামাতের প্রভাব। তো সেই জামাতের প্রভাব থেকে একেবারে 18 সন পর্যন্ত এই প্রভাবটা ছিল। এখান থেকে আমরা তো জামাতের দালালি করছি, আমি তো জামাতের দালালি করছি। কেন করছি? বিএনপিকে খুশি করার জন্য জামাতের দালালি করছি। আবার হঠাৎ করে বিএনপি কোন কথা জামাতের সাথে শত্রুতা করলো আমাদেরকে তো বলে নাই। কিন্তু বর্তমান সময়ে যেমনটি আসলে বিএনপি নেতাকর্মীরা বলে যে জামায়াত স্বাধীনতা বিরোধী দল, মুনাফেক এবং রাজাকারের দল। এই যে এতদিন যে বিএনপির কাঁধে ভর দিয়ে জামাত নিজের অবস্থান বহাল রেখেছে, সেই জায়গা থেকে এখন বিএনপির এই অভিযোগগুলো আসলে কতটা সমীচীন? ফার্স্ট থিং হলো যে বিএনপির সঙ্গে তাদের যে খাতির ছিল 18 সন পর্যন্ত, একসাথে ইলেকশন করলো। আমরা তো যারা এই লোকজন আছে, আমরা জামাত নিয়ে রিক্সে যেতাম না, জামাতে দালালি করতাম, জামাতকে সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলতাম, বাধ্য হয়ে। মানে আমার কাছে মনে হতো বিএনপির হাইকমান্ড খুশি হবে, এই জন্য জামাতের পক্ষে বলতাম যে ঠিক আছে, জামাত 71-এ বলছে, বিচার করছে, ভালো হয়েছে, নতুন প্রজন্ম আসছে, তো তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, এই কথাগুলো বলতাম, ভালো কথা।
হঠাৎ করে বিএনপির কে বা কারা এমনকি শত্রু হলো, যখন জামাতের সাথে তার দা কুমড়া সম্পর্ক হলো কেন? আমরা যারা বাইরে কথা বলি আমাদের সাথে তো কেউ বলে না যে এই আমাদের এই কারণে যে আমাদের সাথে লেনা দেনা হয়ে নাই, তোমরা আগে যেভাবে জামাতের দালালি করতে এখন আর করো না। ভালো কথা, আমরা জামাতে মানে সেভাবে দালালি করতাম না, ভালো কথা। আমরা যখন বিএনপির হাইকমান্ডকে দেখলাম যে বিএনপির হাইকমান্ড তাদেরকে মুনাফিক বলতেছে, বেঈমান বলতেছে, জামাতের যারা হাইকমান্ড তারা বলতেছে এই এরা হলো এক জালেম আর এক জালেম, তখন আমরা ফজলুর রহমান এরা আমরা জামাতের দিদা আসছে বিএনপিকে খুশি করার জন্য আমরা তো জামাতের গালাগালি করতেছি। আবার এখন হঠাৎ করে দেখি যে জামাতের আবার তারা আগের মতো তোষণ করতেছে। এখন যে তারা যে একবার খাতির করতেছে হাইকমান্ড আবার তোষণ করতেছে, আমরা যারা বাইরে মানে ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবে যেভাবে লাফালাফি করতেছি, আমাদের তো জীবন নিয়ে টানাটানি লেগে গেছে রে বোন। সারাদিন মানে কি করব আমরা, কি এখন মানে বিএনপি করবো না জামাত করবো, কোন জায়গাতে যাবো? বিএনপির সাথে জামায়াতের মাঝে মাঝে আমরা শুনি যে তিক্ততার সম্পর্ক, আবার কখনো শুনি মিত্রতার সম্পর্ক, এগুলো সবই কি আসলে নির্বাচন কেন্দ্রিক সমীকরণ? আমি এটা বুঝতে পারি না। আমরা যারা এই যে বাইরে কথাবার্তা বলি, যে আমরা তো কথাবার্তা বলার পর আমার কাছে মনে হচ্ছে যে আমরা কেন বলি এই জিনিসগুলো? আমাদের তো আসলে বিএনপির জন্য ঝুঁকি নেওয়া উচিত না, জামাতের জন্য ঝুঁকি নেওয়া উচিত না। আমাদের তো এখানে সারাদিন আল্লাহ বিল্লাহ করা উচিত, দেশের ইকোনমি নিয়ে কথা বলা উচিত, যেটা জানি ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলা উচিত। রাজনীতি নিয়ে এই যে উপরে যে লীলা খেলা, কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে কি যেন একটা কথাবার্তা আছে। তো এখানে উপরে যারা আমদুদে মিশে যাইতেছে, জামাতের আমির গিয়ে ওখানে লন্ডনে গিয়ে বেগম জিয়াকে দেখা করার জন্য তারেক রহমান সাহেবের বাসায় যাচ্ছে, আবার এখানে জামাতের আমির অসুস্থ হয়ে যাচ্ছেন, তাকে দেখা করার জন্য পুরো বিএনপি টিম গিয়ে সেখানে দেখা সাক্ষাৎ করছে। আরে ভাই, আমরা এখানে তাহলে জামাতের আমিরের বিরুদ্ধে কথা বলবো? উনি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আমার তো উচিত তাদেরকে সালাম করা, সকাল বিকাল সালাম করা, হুজুর আসসালামু আলাইকুম, কি সুন্দর আপনার চেহারা সুরত, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আপনি বিভিন্ন জায়গাতে আপনার দল করলে জান্নাতে টিকিট পাওয়া যায়, আমার একটা টিকিট দিয়ে আমি তো অনেক আগের থেকে আপনাদের এই কাজকর্ম করি ঠুরি, তো এই করলে আমার জন্য অনেক নিরাপদ না? আজ দেখেন আমি যদি এই কাজগুলো করতাম, আমি গত 8 মাসে আমার কত অবস্থা ভালো থাকতো না, কত অবস্থা ভালো থাকতো, কত মানুষ কর্পোরেশনের চেয়ারম্যান হলো, কত মানুষ রাষ্ট্রদূত হলো। আমি কি অ্যাটলিস্ট আমার তো এখন মবের ভয় তো আমার হইতো না। একটু ছোট্ট পরিসরে জানতেই চাই, জামায়াতের সাথে বিএনপির যে দূরত্ব আমরা দেখি, সেটা কি লোক দেখানো? না, দেখেন জনশ্রুতি আছে, এনসিপি এবং জামাত যদি নির্বাচনে না যায় তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। সুতরাং জামাত তার এক্সিস্টেন্সের জন্য বিএনপির কাছে ভাগ চায়, সিট চায়, এনসিপিও সিট চায়। কিন্তু সেখানে আমার প্রশ্ন আপনার কাছে পাল্টা প্রশ্ন, যে জনাব এম এ আজিজ, যদি এনসিপি এবং জামায়াতের সাথে বিএনপি সমঝোতা করে নির্বাচনে যায়, সেই নির্বাচন আসলে কতটা গ্রহণযোগ্য হবে? প্রশ্নটা থাকছে